চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। 2007 থেকে ছাত্রছাত্রীদের সহযোগিতায় পাশে আছে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন এনসিই বেঙ্গল অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি। আমাদের এই সংস্থা এই বছর 106 বছর অতিক্রম করল। বহু ঘাত প্রতিঘাত উত্থান পতনের মধ্যে দিয়ে এই সংগঠন কাজ করছে। যে সমস্ত ছাত্র যারা জেলা এবং বিভিন্ন প্রান্ত থেকে আসে, যারা আর্থিকভাবে সেরকম উজ্জ্বল নয়, তাদেরকে আর্থিক সহায়তা আমরা প্রদান করি। আর্ন হোয়াইল ইউ লার্ন কর্মসূচিটি তাদের কেরিয়ারে এক যুগান্তকারী বদল এনেছে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে ও সামাজিক উন্নতির ক্ষেত্রে সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের 4 জন ভাইস চ্যান্সেলরের মেমোরিয়াল লেকচার করা হয়। একজন গোপালচন্দ্র সেন, একজন হেমচন্দ্র গুহ, একজন ত্রিগুণা সেন আর একজন হীরালালরা মেমোরিয়াল। উনি আমাদের কেমিক্যাল ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা। তো আজকে আমরা করছি গোপালচন্দ্র সেন মেমোরিয়াল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন ও এনসিই বেঙ্গলের উদ্যোগে ডক্টর ত্রিগুণা সেন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল প্রফেসর গোপালচন্দ্র সেন মেমোরিয়াল লেকচার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রাক্তনী, শিক্ষাবিদ এবং নানা ক্ষেত্রের গুণীজনেরা। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। মঞ্চে উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য, সহ উপাচার্য অমিতাভ দত্ত, প্রাক্তন উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্ত, অধ্যাপক সমীর সাহা, অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শৈবাল চক্রবর্তী এবং সম্পাদক শিপ্রা পাত্র সহ বিশিষ্ট অধ্যাপক ও কর্মকর্তাবৃন্দ। মঞ্চে বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য এবং সহ উপাচার্য অমিতাভ দত্ত। তিনি আমাদের উপাচার্য ছিলেন এবং উপাচার্য হিসেবে থাকাকালীন সম্ভবত ভারতবর্ষে এরকম ঘটনা একটি হয়েছে, জিন সার্ভিস থাকাকালীন তিনি নিহত হয়েছিলেন। অধ্যাপক সেন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ রোলে তো যুক্ত ছিলেনই। তিনি দীর্ঘদিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান হিসেবে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে, ফ্যাকাল্টি ডিন হিসেবে এবং তারপরে কিছুদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বেও ছিলেন। বক্তৃতার পাশাপাশি প্রফেসর গোপালচন্দ্র সেনের জীবনী নিয়ে আলোচনা করলেন তাঁর নাতি নীলোৎপল সেন এবং অধ্যাপক সমীর সাহা। একটা গল্প আমার ঠাম্মা আমাকে বলতো যে একবার দাদু আর ঠাম্মা পুরীতে বেড়াতে গেছে। তো সেই সময় পুরীতে গান্ধীজি একটা বক্তৃতা করবেন বলে গেছেন। এবারে দেখা গেল যে গান্ধীজি যখন বক্তৃতা দিতে আরম্ভ করলেন তখন মাইকটা কাজ করছে না, মাইকটা কিছুদিনই সারাতে পারছে না। এবারে লোকজন বিশ্ব থেকে কথা, যারা দাদুর কথা বা গান্ধীজির কথা শুনতে এসছেন, এমন সময় আমার দাদু বললেন যে আমি এই মাইকটা ঠিক করে দিতে পারি। এই সময় দাদু স্টেজে উঠে কোনো মেশিন পত্র ছাড়া খালি হাতে মাইক্রোফোনটা ঠিক করে দিয়েছিলেন। অধ্যাপক সেনের জীবনটা 1911-তে ময়মনসিংহ জেলায় শুরু হয়। তখনকার অবিভক্ত বাংলাদেশ, পরে কেটে টুকরো হয় ইস্ট পাকিস্তান, তারপরে আবার একটা বাংলাদেশ, বাংলা ছিল বাংলাদেশ, তারপর এখন পিপুলস রিপাবলিক অফ বেঙ্গল। সেখানে অধ্যাপক সেনের জন্ম। ময়মনসিংহের চরিত্রের কিছু বৈশিষ্ট্য আছে, একটু নরম হয়, ময়মনসিংহ গীতিকা এসব ছিল মনে হয়। কিন্তু অধ্যাপক সেন এই নরম ব্যাপারটা শিক্ষকতা করতে গেলে পড়ানোর সঙ্গে প্রশাসন সঙ্গে চালানো এবং সব কিছু ওই টালমাটাল সময়ে সেটা করতে গেলে যে একটা বজ্রকঠিন হাত দরকার হয়, সেটা ডক্টর গোপাল সেনের ছিল। এবছরের মূল বক্তা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্ত। তিনি গাছপালা ও ফসলের উপর সেল টাওয়ারের বিকিরণের প্রভাব বিষয়ক এক গুরুত্বপূর্ণ ও মননশীল বক্তব্য উপস্থাপন করেন। আমাদের ফসল এত কিছু আমরা বললাম যে বাংলার মাটি, বাংলার জল, এই মাটি, জল আর এই ফসল আর এই গাছপালা, এদের উপরে কি হচ্ছে সেটা নিয়ে
আমাদের আগে, আমাদের বলতে আমার ল্যাবরেটরিতে আমার ছাত্রদের নিয়ে আমার গ্রুপের এই খুব একটা আলোচনা হয়নি, ভাবনা চিন্তা হয়নি। সেই ভাবনা চিন্তার থেকে আমরা গবেষণা করে যা পেয়েছি, স্মৃতি, গবেষণা এবং জ্ঞানের এই মেলবন্ধন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান প্রেরণার উৎস হয়ে রইল। ক্যামেরা চলছে। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির কেসিসি উপস্থাপনায় কেসিসি বৈঠকখানা অধ্যায় ৩ অনুষ্ঠিত হয়। এই উৎসবটি সাহিত্য আলোচনা, বিতর্ক, পাঠ ও পরিবেশনার মধ্য দিয়ে মুখরিত হয়েছিল। এই বছর উৎসবের মূল থিম হল সীমানা, যা সাহিত্য, চলচ্চিত্র এবং দৈনন্দিন জীবনের সীমানা সম্পর্কিত ধারণাগুলোর সাথে গভীরভাবে সম্পৃক্ত। এই আয়োজনের অন্যতম আকর্ষণ হল চন্দ্রিল ভট্টাচার্যর সঞ্চালনায় অভিনেতা চঞ্চল চৌধুরী ও অঞ্জন দত্তর সাথে একটি কথোপকথন, যেখানে শিল্পধর্মী ও বাণিজ্যিক চলচ্চিত্রের মধ্যকার পরিবর্তনশীল সীমানা নিয়ে আলোচনা হয়। তারা বিগ বাজেট ছবি করতে চান, অনেক তার অভিযোগ ছিল। তার মধ্যে একটা অভিযোগ ছিল যে এরাও স্টার সিস্টেমেই চলে, অর্থাৎ ওখানে হয়তো অমিতাভ বচ্চনকে নেওয়া হবে, পারভিন ববিকে নেওয়া হবে, এখানে নাসিরুদ্দিন শাবানাকে নিতে হবে, কি দীপ্তি নাওয়ালকে নিতে হবে, কি ফারুক শেখকে নিতে হবে, হ্যান ত্যান। এবার বাংলাদেশের আর্ট ফিল্মেরও একজন মুখ আছেন, হ্যাঁ, আপনি হচ্ছেন স্টার। তা আপনি কি মনে করেন যে এই যে অন্য ধরনের ছবি যদি হয়, সমান্তরাল ধারা বা যাই বলি, তার এরকম তারকা থাকা বা একজন দুজন তারকা, তিনজন আছেন, বা এক কাজ করো চঞ্চলবাবুকে নিয়ে নাও, হিট করে যাবে, আর অন্যরকম করছো তো ওকে নিয়ে নাও, এই ধারণাটা কি আর্ট ফিল্মের ক্ষেত্রে কোথাও ক্ষতিও করতে পারে বলে মনে হয়? প্রথম কথা হচ্ছে ব্র্যান্ডিংটা তো আসলে এখন এই সময় এসে খুব জরুরি একটা বিষয়। যে কেউই যখন সিনেমা দেখতে যায় আগে দেখে যে ছবিতে কে কে আছেন, অভিনয় করেছেন। সেক্ষেত্রে যে স্টার হতে হবে নট দ্যাট, যাদের অভিনয়ের ভক্ত আছেন, যে হ্যাঁ এই অভিনেতা বা এই অভিনেত্রীর অভিনয় আমরা দেখতে যেতে পারি। এখন বনলতা এক্সপ্রেসে হয়তো আমাদের কয়েকজনকে হয়তো দর্শক ওইভাবে চেনেন, সেটা আমি বা মোশাররফ করিম বা এরকম যারা কয়েকজন। না, এটা মানতে হবে বাংলাদেশের এই গোত্রের বেশিরভাগ ছবিতেই আপনি আছেন। আচ্ছা, কিন্তু এর বাইরে ছবিটা দেখার পর কিন্তু আপনার মনে হবে যে না, যারা বাকি যারা ৮-১০ জন অভিনেতা অভিনয় করেছেন, ওনাদের অভিনয় দেখার জন্যই শুধু দর্শক আসতে পারেন। কিন্তু এই বিষয়টা একটু সামনের দিকে রেখে আর কি, ওই বাচ্চাকে আর কি রসগোল্লার মধ্যে আর কি ওষুধ খাওয়ানো আর কি, ওষুধটা খায় না আর কি দিদা, সেখানে মা ঠিক আছে, তাকে তো ওইরকম আর কি, তাতে রসগোল্লা তো ক্ষুদ্র হয়ে যাচ্ছে। অন্তত আপনার কি মনে হয় না যে আমাদের এখানে যে ফিল্ম সোসাইটি আন্দোলন ছিল, সেইটা অনেকটা এই আর্ট ফিল্ম জিনিসটাকে পুষ্ট করেছিল? মানে যেরকম এনএফডিসি করেছিল, সেরকম ফিল্ম সোসাইটি ছিল। মানে একটা লোক অনেকগুলো ছবি দেখছে, বাবা জ্যাবো বলে একটা লোক আছে ছবি করেছে, কি তারকভস্কি রেট্রোস্পেক্টিভ দেখতে যাওয়ার মধ্যে আমার একটা স্ট্যাটাস আছে, কোথায় গেছিলি? আমি হয়তো ঘুমিয়েছি, কিন্তু এই বাইরে আন্দ্রেই তারকভস্কি দেখে এলাম। এই যে একটা ব্যাপার ছিল, যেটা ফিল্ম সোসাইটি গড়ে তুলেছিল, সিনে ক্লাব, সিনে সেন্ট্রাল, তারাও একদম অস্তমিতই প্রায় বলা যায়, তাদের একটা ভূমিকা ছিল বলে মনে হয়। বিরাট বড় আমার মনে হয়, এবং সবাই ঘুমতো না। আমি এও সে তো পারি যে আমি তো এইসব জায়গাতেই সিনেমা দেখেছি। আমি তো ইস্ট ইউরোপ, পোলিশ সিনেমা, রাশিয়ান সিনেমা, চাইনিজ সিনেমা আমি কোথায় দেখবো? হয় নর্থ ক্যালকাটা ফিল্ম সোসাইটি, নয় সিনে সেন্ট্রাল, নয় সিনে ক্লাব, হল ভাড়া করে রেগুলার বেসিসে এই প্র্যাকটিসটা চলতো। তারপর আড্ডা, আলোচনা, কথা বলা এই সিনেমা নিয়ে। এবং কারা দেখতো সেটা, কারা দেখতো? গাড়ি চালিয়ে প্রচন্ড একদম সেই বিশাল পড়াশোনা করা, সে বিদেশে চলে যাবে চাকরি করতে, সেরকম লোক তো দেখতো না। দেখতো কর্পোরেশনের ক্যারালি, হলে হলে বসে সরকারি যারা কাজ করতো বিভিন্ন জায়গায়, তারা দেখতো এবং তারা এটা ভালো লাগতো তাদের, তাই তারা দেখতো। হয়তো সেটা, যেটা আমরা বলি হয়তো আমি ওই দলে আকেল দলে ঢুকবো, সেটা ছিল। কিন্তু এই একটা ফেস্টিভ্যাল, ফিল্ম ফেস্টিভ্যাল এলো, হই হই করে কলকাতা দেখতে যেত। এবং সারা পৃথিবীর, সারা ভারতবর্ষ কলকাতাকে একটা জায়গা মনে করতো। তখন যারা থার্ড জেনারেশন অফ ফিল্ম মেকার যারা সারা ভারতবর্ষে, কেদার মেহতা, উদয়ন শাহ, যারা বিদু চোপড়া,
তারা কলকাতার দর্শককে খুব বিশাল বড় দর্শক মনে করতো। অন্যান্য উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে বিভক্ত বাংলা বিষয়ক একটি অধিবেশন। শিশির রায়ের উপস্থাপনায় এই পর্বে উপস্থিত ছিলেন সেমন্তী ঘোষ এবং জয়ন্ত সেনগুপ্ত। আমার বাবা কি হচ্ছে, 16-17 বছরের কিশোর, তার ভেতরটা কিন্তু সংকুচিত হয়ে একদম ভয়ে অবরুদ্ধ হয়ে যাচ্ছে যে আমি তো সেই রেফিউজি, আমি তো এসে এত রকম সংকট পাকালাম। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের ভেতরের পার্টিশন, কিভাবে আমাদের সমাজে এখন মানে সমানে চলে এসেছে, হিন্দু মুসলমান ঘটি বাঙাল, ফলে এইভাবে সমানেই চলে এসেছে বাস্তু পুরনো অধিবাসী এদের মধ্যে। সুতরাং এটা একটা লং ভিকটিমহুডের গল্প, এবং প্রত্যেক মানে এটা হচ্ছে নানা রকম ভিকটিমহুডের ন্যারেটিভ পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত। সুতরাং আমার মনে হয় যে খণ্ডিত বাংলার বোধহয় এটা একটা সবচেয়ে মানে লাস্টিং একটা ইম্প্যাক্ট আর কি, যে নানা রকম ভিকটিমহুডের একটা সংঘাতের আখ্যান আমরা আজকে সেটার উত্তরাধিকার সূত্রে পেয়েছি। পরের কথোপকথনে ব্যক্তিগত সীমানা অতিক্রম করার বিষয়বস্তু নিয়ে একটি আলোচনা হয়। উপস্থিত ছিলেন অনির্বাণ চক্রবর্তী, যোজো মুখার্জি, আবির চ্যাটার্জি, ঈশা সাহা। মানে মা সাংঘাতিক রাগী ছিলেন। মার মুখের আগে হাত চলতো, আর হাতের সামনে যা যা থাকতো সেগুলো চলতো। তো কাজেই আমি কখনো ভাবতেই পারিনি যে আমি নিজে থেকে কোনো কিছু করব, কিন্তু যখন আবার ভেবেছি তখন আবার কোনো কিছুই মানিনি। এই বিষয়ে একটা খুব মজার ঘটনা ঘটেছিল আমার মনে আছে। তখন আমরা একটু বড় হয়েছি, আমরা তখন খুব সম্ভবত কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম। তো তখন না ওই 10টার লিমিটটা একটু আমরা টেনে দিয়ে ওটাকে 10:30 11টা এরকম একটা হচ্ছে পুজোর সময়। আমার এক খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল, ও বাড়ি থেকে বেরোলো যখন, তখন ওই যেরকম হয় তখন তো রেগুলার শেভিং আমরা করি না, তো তখন ও দাড়ি ছিল। ওর হঠাৎ মনে হলো যে আজকে যেহেতু বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা বেরোচ্ছি একসাথে, এবং আমরা মূলত আমার বেশিরভাগ বন্ধু বান্ধব উত্তর কলকাতা সল্ট লেক অঞ্চলে, আমরা দক্ষিণ কলকাতায় অভিযানে যাব। তো সেই কারণে ও নিজেকে যেভাবে পেশ করতে চায়, তো ও হঠাৎ একটা ফ্রেঞ্চ কাট দাড়ি দেখে এলো। ফ্রেঞ্চ কাটটা কিন্তু ও করেছে বাড়ি থেকে বেরিয়ে সেলুনে গিয়ে, বাড়ির লোকে সেটা জানে না। এবার পুজো ঘোরা হয়েছে, সমস্ত কিছু হয়েছে, তখন ওই কসবার ওখানে একটা প্রবল ট্রাফিক জ্যাম হতো, সেটা পেরিয়ে আমরা বাড়িও পৌঁছে গেছি। আমরা যখন আমার বাড়িতে ঢুকছি তখন 10টা বেজে গেছে, ও আরেকটু দূরে যাবে। আমার বাড়িতে এসে হঠাৎ বললো, ঠিক আছে তুই তো মোটামুটি লিমিটের মধ্যে ঢুকে গেলে, আমাকে এবার বাড়িতে ঢুকতে হবে। আমি হ্যাঁ তাহলে বেরো, এখন আর দেরি করিস না, কারণ বাবা মা সকলকে চেনে, ফোন করবে। এবার বলো না আমাকে ইয়েটা দে, রেজাল্টটা দে। কেন? এখন বললো না ফ্রেঞ্চ কার্ডটা নিয়ে তো আমি বাড়ি থেকে বেরোইনি, এবার যদি আমি বাড়িতে ঢুকি আমাকে প্রথম জবাবদিহিটা করতে হবে আমি কেন দেরি করে ফিরলাম, দ্বিতীয় জবাবদিহিটা করতে হবে এই বেশভূষা পরিবর্তনের আসল কারণটা কি, বিশেষ কোনো কারণ কিনা। তো আমার ধারণা সীমানা ছাড়ানো আমার বাকি আছে, এখন অব্দি খুব একটা পেরোইনি আর কি, কিন্তু একটু ভীতুও ছিলাম ছোটবেলায়। মানে এরকম হয়েছে, পেছনে ঋষি কাপুর তোমার পেছনে ছিল, আমার এরকম ছিল যে আমি ধরো রিক্সা করে যাচ্ছি টিউশনে, বাইক থেকে কিছু একটা বলবে, আমি কিন্তু সিটিয়ে পারলে, মানে দোষটা কিন্তু আমার নয়, আমি সিটিয়ে নেমে যেতে পারলে বাঁচি। কারণ বাবার কাছে গিয়ে যদি পাড়ার জেঠু কোনো একজন বলে যে তোমার মেয়েকে দেখলাম পাশে একজন যাচ্ছে, সেই ভয়টা ছিল। তো ওই পিঠে ঝাড়ুর দাগটা পড়ার আগেই আর কি কোনো চান্স দেব না, সেটা করেছি আর কি। আমি ছিলাম অ্যাকচুয়ালি মিচকে, মানে আমি যা যা করতাম সেইগুলো সহজে বোঝা যেত না যে আমি এগুলো ঘটাচ্ছি। আর একটু যখন বয়স হয়েছে আমার, মানে স্কুলেই পড়ি, কিন্তু এইটা বুঝতে পেরেছি যে আমার মুখ দেখে সবাই মনে করে যে সুবোধ বাংলা, এই কিছু করবে না। ইভেন অনেক সময় স্কুলে এরকম হয়েছে যে স্কুলে তো একটা গ্রুপ বেঁধে বদমাইশি করা হয়, সেকশনের সাথে সেকশন বি মারপিট হচ্ছে, এই হচ্ছে। তো ওরকম জায়গাতে অনেক জায়গাতেই আমি প্ল্যান করতাম, সামনে আমাকে কেউ করতে দিত না। যখন স্যাররা এসে মারতেন ধাপার ধাপ, তখন তো এইসব ছিল, এই কর্পোরাল পানিশমেন্ট চলবে না এগুলো তখনও হয়নি, তখন স্যাররা মারতেন। তো এসে যখন বলতো বল আর কে কে আছে, বল আর কে কে ছিল তোদের সাথে, তো বলতো অনির্বাণ ছিল, তাকে আরেকটা মারলো, আর আবার একটা ভালো ছেলেকে জড়াচ্ছিস। তো এইটা আমি যখন বুঝতে পেরে গেলাম, আমি বুঝলাম যে এটা আমাকে ব্যবহার করতে হবে এবার।